ট্রেনিং প্রোগ্রামে আজকের সাবজেক্ট আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অবশ্যই আমার স্ক্রিনটা ক্লিয়ার দেখা যাচ্ছে। ফলো আপ ট্রেনিং। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে শুনতে পাচ্ছেন, সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আহ, যে আজকে যে ট্রেনিংটা আমরা করব, যেটা হচ্ছে ফলো আপ এবং ফলো ডিপেন্ড করেই আমাদের সেলস ক্লোজ হয় এবং রেজাল্ট চলে আসে। তো এই ক্ষেত্রে আমরা এক এক করে অনেকগুলা ট্রেনিং আমরা করেছি। আমরা যে 5টা সাবজেক্টের উপরে যে গত কয়েকদিন ধরে আমাদের ট্রেনিং চলছে, সো সেম নিয়মে আজকের ট্রেনিংটাও চলবে। কমপ্লিটলি 40 মিনিট পর্যন্ত চলবে। আমরা এটা কন্টিনিউ করব। আগামীকালকেও আমাদের ট্রেনিং আছে। সো যে কোনো সিস্টেম নিয়ে আপনি কাজ করবেন, অবশ্যই আপনাকে ট্রেনিং নিতে হবে এবং উইদাউট ট্রেনিং এ আসলে ভালো কিছু করা ইম্পসিবল। আমরা যদি শিখতে পারি তাহলে আমরা ভালো একটা কাজ করতে পারবো। আর ডিরেক্ট সেলিং বিজনেসটা হচ্ছে লার্ন টু আর্ন। আমরা শিখতে পারলে বা কাউকে যদি আমরা শিখাতে পারি তাহলে আমাদের নিজেরও বিজনেস হবে এবং টোটাল আমাদের টিমেরও বিজনেস হবে। সো প্রফেশনাল স্কিলের উপর অনেক ট্রেনিং থাকে আমাদের ডে বাই ডে। আমরা যদি আমাদের টিমকে বেশি পরিমাণ আমরা অ্যাটেন্ড করাইতে পারি এই ধরনের ট্রেনিং গুলাতে, তাহলে আমাদের টিমের মধ্যে একটা আহ, প্রাণ আসবে। টিমের মধ্যে স্কিলের উপর ডিপেন্ড করে অনেকগুলা বিষয় তারা জানতে পারবে। আজকে মেনলি তো এক এক করে অনেক ট্রেনিং গুলো আমরা করে থাকি, বা ফলো আপ ট্রেনিং আমরা অনেক সময় বিভিন্ন ইউটিউবে বিভিন্ন জায়গায় আমরা করে থাকি, অনলাইন অফলাইনে। তো আজকের ট্রেনিংটা হয়তো একটু ডিফারেন্ট ওয়েতে হতে পারে, যেটা আপনারা যদি মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন বা বুঝেন বা ডায়েরিতে যদি নোট ডাউন করে রাখতে পারেন, আশা করছি আজকের পর থেকে ফলো আপ নিয়ে আপনার কোনো রকম কোয়েশ্চেন থাকবে না এবং ফলো আপে আপনি একজন পারদর্শী এবং এক্সপার্ট আপনি হতে পারবেন। আচ্ছা, আমার স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই। ফলাপের টোটাল সাবজেক্টের উপরে যে বিষয়গুলো আজকে আলাপ হবে আপনাদের সাথে, অবশ্যই এই জিনিসগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং ডায়েরি ডায়েরিতে যদি নোট ডাউন করতে পারেন আরো বেশি বেটার হয়, যেহেতু আপনার টিমকে আপনি ফলো আপটা শিখাবেন বা আপনার টিমের জন্য আপনি আজকে ট্রেনিং অ্যাটেন্ড করেছেন। সো ইন্ট্রোডাকশন আমরা মেনলি হচ্ছে কাস্টমার অর্ডার কনফার্ম করার জন্য ফলো আপ ট্রেনিংটাই এই মডিউলটা করা হয়েছে। যে কাস্টমার অর্ডারটা কখন কনফার্ম করবে এবং কিভাবে কনফার্ম করবে। ডিরেক্ট সেলিং ব্যবসা শুধু কাস্টমারের আগ্রহ তৈরি করাই যত্ন, করানো হচ্ছে আসলে business। যেখানে অনেক সময় কাস্টমার শুধু জানার জন্য ইনকোয়ারি করে বা অফিসে আসে, কিন্তু অর্ডার প্লেস করে না বা অর্ডারটা কনফার্ম করে না। তাই সঠিক ফলো আপ ট্রেনিং দিয়ে ডিস্ট্রিবিউটারদেরকে দক্ষ করে তুলতে হবে। আপনি নিজেকেও দক্ষ করতে হবে এবং আপনার টিমকেও এটা দক্ষ বানাইতে হবে। ডিরেক্ট সেলিং ব্যবসা কাস্টমার ফলো আপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু বিক্রয় বাড়ায় না, বরং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। তাই কাস্টমারদেরকে ফলো আপ দেওয়ার জন্য একটি কার্যকরী ট্রেনিং মডিউল তৈরি করা হয়েছে। আজকে এই ট্রেনিংটা আপনি করতে পারলে বা মনোযোগ দিয়ে যদি আমার কথাগুলো শুনেন বা বুঝেন, আজকের পর থেকে ফলো আপের উপর আপনি একজন এক্সপার্ট এবং আপনার টিমকে ভালো করে আপনি ফলো আপটা দিতে পারবেন এবং আপনার টিমকে এটা শেখাতে পারবেন। তো এই ফলো আপটা দেওয়ার মাধ্যমে আপনার অনেকগুলো বেনিফিট কিন্তু আসে। একই তো আপনার সেলস বাড়বে, সেলসের গ্রোথ হবে, কনসিস্টেন্সি মেনটেন হবে, ধারাবাহিকভাবে আপনি সেলসটা গ্রোথ করতে পারবেন এবং আপনি যাকে ফলো আপ দিচ্ছেন তার সাথে একটা রিদম বা তার সাথে একটা রিলেশন ডেভেলপ হবে। লং টাইম একটা রিলেশন ডেভেলপ হবে। সে বিজনেস আপনি, তারপর আপনার একটা রিলেশন থাকবে এবং ওই রিলেশনের কারণে টুডে টুমোরো আপনার বিজনেসে সে কনভার্ট হবে। তো নর্মালি হচ্ছে কাস্টমার ফলো আপ ট্রেনিং এর গুরুত্ব বা মডিউলটা হচ্ছে এমন। ফলাফের গুরুত্ব কিভাবে আপনি ফলাফের গুরুত্বটা আপনি আপনার টিমকে বুঝাবেন বা আপনি কিভাবে বুঝবেন, কেন ফলোআপের গুরুত্ব, এবং কিভাবে নিয়মিত ফলো আপ করলে সেলস বাড়ে এবং কাস্টমার রিটেনশন এবং লয়ালিটি তৈরি কিভাবে করতে হয় বা কিভাবে করা যায়, সেটাই আমরা আজকে ধাপে ধাপে আমরা এখান থেকে দেখবো বা শিখবো।
দেখেন, কাস্টমার ফলো আপ অর্থ কি, বা ফলো আপটা মেন ফোকাসটা আসলে কোথায়, ফলো আপ আমরা কেন করব? মেনলি হচ্ছে কাস্টমার ফলো আপ হলো একজন সম্ভাব্য বা বিদ্যমান বিদ্যমান কাস্টমারের সাথে বারবার বারবার যোগাযোগ রাখা, যাতে তারা পণ্য বা সেবা কেনার সিদ্ধান্ত নিতে পারে এবং আপনার সাথে কনফার্ম করতে পারে এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে ওঠে। এটি বিক্রয় প্রক্রিয়া একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে কাস্টমারের প্রয়োজন বুঝে তার আপত্তি দূর করে এবং তাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করে। নর্মালি হচ্ছে আপনি এই ফলো আপটা এই কারণেই দিবেন যে আপনার কাস্টমারের সাথে ডে বাই ডে আপনি বারবার যখন একই কাজ বারবার আপনি বা ওনার সাথে করবেন, বা সেম কাজটা মানে খোঁজ খবর রাখা থেকে শুরু করে যোগাযোগ রাখা থেকে শুরু করে একই নিয়মে বারবার যখন কাজটা কমপ্লিট করবেন আপনার জায়গা থেকে, অটোমেটিকলি সে কিন্তু কি আপনার সাথে কনফার্ম করবে এবং পণ্য বা সেবা নিয়ে আপনার সাথে কনফার্ম করবে। তো এই ক্ষেত্রে আমরা কয়েকটা এক্সাম্পল যদি আপনাদেরকে আমি শেয়ার করি, লাইক ধরুন হচ্ছে আমরা অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট আমরা নিই। তো মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার সময় দেখা যাচ্ছে আপনি যখন অপারেশন করবেন, অপারেশন প্রথমবার করার পর তখন কিন্তু কি ডাক্তার পেশেন্টকে ফলো আপ করে, ড্রেসিং করায়, তারপরে অপারেশন করলে তার সিজার দিয়ে তার হচ্ছে শিলি কাটাছেঁড়া থাকে, ওয়াশ করে, ড্রেসিং করে, পরিষ্কার করে। তো আপনি অপারেশন করার পর যখন এই প্রতি সপ্তাহে যে ড্রেসিং এর ব্যাপারটা থাকে, এটা যদি না হয় তাহলে ওই অপারেশনের মধ্যে বিভিন্ন ইনফেকশন, বিভিন্ন ধরনের প্রবলেম, বিভিন্ন ধরনের ডাউট হতে পারে। এই কারণে ডাক্তার কি করে, পেশেন্টকে অটোমেটিকলি প্রতি সপ্তাহে ফলো আপ করে এবং প্রতি সপ্তাহে ফলো আপ করার মাধ্যমে তার ড্রেসিংটা হয়, আর ড্রেসিংটা যখন কন্টিনিউ হয় অটোমেটিকলি ওই পেশেন্টটা সুস্থ হয়ে জীবনযাপন করে বা সুস্থ হয়ে যায়। রাইট? তো ডাক্তার যদি ফলো আপটা না করে তো পেশেন্ট কিন্তু কখনোই সুস্থ হতে পারবে না। লাইক ধরুন হচ্ছে আমরা যারা আমরা গ্রামে বসবাস করি বা আমরা সব সব জায়গায় জানি যে একটা গাছ একদিনে কিন্তু হয় না। একটা গাছ একদিনে হয় না। একটা বীজ যখন আপনি রোপণ করেন, এই বীজটা রোপণ করার পরে এই বীজটাকে আপনাকে ফলো আপ দিতে হয়। কারণ আপনি যেখানে বীজটা রোপণ করছেন সেখান থেকে বীজটা পাতা হবে কিনা বা গাছটা হবে কিনা সেটার উপর কিন্তু আপনাকে ফলো দিতে হবে। আমরা জানি যে আমরা অনেকেই ছোটবেলায় অনেক গাছ রোপণ করছি। আমি গাছকে এখনো ভালোবাসি। আমার বাসায় ঢাকা শহরে আমার এখনো বাসায় আমি বারান্দায় অনেক গাছ রোপণ করি। তো ছোটবেলায় কি করতাম, যে কোনো বীজ যখন আমি মাটিতে লাগাইতাম অটোমেটিকলি প্রতিদিন সকালে, মানে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওখানে যাইতাম যে আমার বীজটা উঠতেছে কিনা বা বীজটা পাতা ছাড়তেছে কিনা বা বীজটা বেঁচে আছে কিনা বা বীজটা হচ্ছে কিনা। প্রতিকালে কি কালকে বিয়েতে ফেললাম বা লাগালাম, রোপণ করলাম বীজটা, কালকে তো এটা কোনো কিছুই হবে না। মিনিমাম 3 দিন 4 দিন 5 দিন পরে একটা পাতা বা দুইটা পাতা বেরোবে, তাই না? বাট আমি কিন্তু কি প্রতিদিন কিন্তু ট্রাই করতাম। এরকম করতে করতে দেখি যে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরে ঠিকই কিন্তু কি একটা পাতার মতো একটা কি ছোট একটা একদম চুলের মতো একটা অংশ দেখা যাচ্ছে। দিন যাইতাম যাইতাম এরকম করতে করতে 1 পাতা 2 পাতা 3 পাতা এরকম করতে করতে আস্তে আস্তে কিন্তু পাতা চলে আসতেছে। এবং একটা বীজ থেকে বীজটা রোপণ করার পর অটোমেটিকলি আপনাকে ফলো আপটা এভাবে করতে হবে যে পানি দিতে হবে। হ্যাঁ, এখানে পাতা বের হওয়ার পরে আহ, বিভিন্ন ধরনের পশু পাখি খাচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে, বেড়া দিতে হবে, ডে সার দিতে হবে। আমি যদি এই দেখভালটা আমি করতে পারি, আস্তে আস্তে আমার গাছটা থেকে আস্তে আস্তে বড় হবে এবং বড় হতে হতে আমি এটার ফল আমি ভোগ করতে পারবো, বা বছর 2 বছরের মধ্যে আমার এটা ফল আমি এটাকে ব্যবহার করতে ফল হিসেবে বা খেতে পারবো। তো লাইক হচ্ছে আপনি যে কাজটাই করেন না কেন প্রত্যেকটা জায়গায় কিন্তু ফলো আপ আছে। ঠিক আছে? আপনি যেই কাজটা করেন না কেন ফলো আপ ছাড়া কোনো কাজে আপনি রেজাল্ট আসবে না। প্রত্যেকটা কাজে কিন্তু আপনাকে ফলো আপ করতে হয়। তো নর্মালি হচ্ছে আমরা যে কাস্টমার রিলেটেড আমরা যে বিজনেসটা করি এই বিজনেসটাতে আপনাকে ফলো আপটা হচ্ছে 100%। নর্মালি হচ্ছে কাস্টমার ফলো আপের অনেকগুলো ধরন আছে। প্রথমত হচ্ছে লিড ফলো আপ। কাস্টমার প্রথমবার যোগাযোগ করার পর তাকে কেনার সিদ্ধান্ত নিতে সাহায্য করা। মানে আপনি ফলো আপটা যখন ওনার খোঁজ খবর নিবেন অটোমেটিকলি সে আপনি ফলো আপ দেওয়ার মাধ্যমে সে ওই যে বিষের মতো সে পাতা গজাইতে সাহায্য করবে বা পাতা গজবে, নর্মালি হচ্ছে সে সিদ্ধান্ত নিতে পারবে। সেলস ফলো আপ।
কাস্টমার পণ্য কেনার আগ্রহ দেখানোর পর তাকে ক্রয় করাতে উৎসাহিত করা। আপনি যদি উৎসাহিত না করেন, সে কিন্তু কি ডিমোটিভেশন হবে, এবং সেই ডিমোটিভেশনকে বাইরের লোক বা বিভিন্ন ধরনের আননেসেসারি বাসার গার্ডিয়ান তাকে উল্টা পাল্টা বিভিন্ন ধরনের শেয়ার করার মাধ্যমে ওই ডিভিশনটা আরো বেশি ডিভিশনে চলে যাবে এবং উৎসাহ নষ্ট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনি যদি উৎসাহ করেন, অটোমেটিকলি সেলসটা ক্লোজ হবে, সে কাম করবে। সেলস কার কেনার পর তার অভিজ্ঞতা জানা এবং ভবিষ্যতে আরো অর্ডার নেওয়ার জন্য আপনি ফলো আপ দিতে হবে। পেমেন্ট ফলো আপ, কাস্টমার যাতে সময় মতো টাকা পরিশোধ করে বা সেই বিষয়ে অনুসরণ করা, মানে কিভাবে পেমেন্ট করবে এই পেমেন্ট সিস্টেমটা নিয়ে কথা বলা। বিদ্যমান রিটেনশন ফলো আপ, বিদ্যমান কাস্টমারের সাথে সম্পর্ক বজায় রেখে রিপিট অর্ডার নেওয়া। আমি যদি ফলো আপটা না করি তার মানে কি এগুলো আমার হবে না। তো নর্মালি হচ্ছে ব্রেন ট্রেন যে কাজটি, যে কোনো কাজ বা আপনি যে কাজটা করছেন সেই কাজটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অনুসরণ করে যান এবং পুরস্কার জিতে নেন। ফলো আপ অ্যান্ড ফলো থট আনটিল দ্য টেক্সট ইজ কমপ্লিট, দ্য প্রাইজ। নর্মালি আপনি কাজটা রেজাল্ট না পাওয়া পর্যন্ত আপনাকে লেগে থাকতে হবে, এবং যখনই আপনি পাবেন তখনই আপনার কি ক্রিয়েটিভিটি বা আপনার পুরস্কার আপনি নিজেই জিততে পারবেন। তো নর্মালি হচ্ছে ফলো আপটা তখন আসে যখন আপনি একটা গেস্টকে যখন ইনভাইট করেন, ইনভাইট করার পর অটোমেটিকলি তাকে প্রেজেন্টেশন দেখান বা মার্কেটিং প্ল্যান অল ওভার টোটাল বিষয়গুলো নিয়ে যখন শেয়ারিং করেন, এরপরের ধাপটা কিন্তু ফলো আপ আসে। দেখেন, ইনভাইট করলেন, আপনার টাকা কিন্তু ক্যাশ হবে না, সাথে সাথে প্রেজেন্টেশন দেখাচ্ছেন তখনও কিন্তু টাকা ক্যাশ হবে না বা সেলসটা ক্লোজ হবে না। আপনি যখন ফলো আপ করবেন তখনই কিন্তু টাকাটা ক্যাশ হবে বা সেলসটা ক্লোজ হবে। তো নর্মালি হচ্ছে ফলো আপের ধরন ও কৌশল আমরা জানবো, আসেন। প্রথমবারের ফলো আপ, আফটার ইনিশিয়াল কন্টাক্ট, প্রাথমিক যোগাযোগ, যোগাযোগের পর বা প্রাথমিকভাবে আমরা বিভিন্ন ধরনের আননেসেসারি কথা বলি, বাট অনেক সময় আমরা প্রাথমিক অনেকগুলো যোগাযোগ হয়ে থাকে বা বিভিন্ন বিষয় আমরা শেয়ারিং করে থাকি। তো কাস্টমার প্রোডাক্ট বা অফারের বিষয়ে জানার পর 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কল করতে হবে অথবা মেসেজ করতে হবে। তো নর্মালি হচ্ছে একটা কাস্টমার যখন বিজনেস পেজে 80 থেকে 90% আপনার সাথে একটা রিলেশন হয়ে যায় বা আপনার সাথে একটা বন্ডিং হয়ে যায়। তো তখনই কিন্তু কি অটোমেটিকলি আপনি ফলো আপ দেওয়ার জন্য অটোমেটিকলি আরো বেশি আপনি ফলো আপ দেওয়ার যে পয়েন্টস গুলা, ফলো আপ দেওয়ার যে একটা টুলস থাকে, যে আপনার কি বিষয় নিয়ে আপনি কথা বলবেন বা কোন সাবজেক্ট নিয়ে আপনি কথা বলবেন, এই বিষয়গুলো কিন্তু চলে আসে। তো নর্মালি হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনাকে কি করতে হবে, কন্ট্যাক্টটা বাড়ায় দিতে হবে, যেখানে বিভিন্ন ওয়েতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, মেসেঞ্জার অ্যাড করতে পারেন, ফোন কথা বলতে পারেন, এবং ওনার সাথে আপনি দেখা করতে পারেন বিভিন্ন ওয়েতে, অথবা আপনাকে এগেইন আপনার অফিসে আবার চায়ের দাবার দিতে পারেন, বিভিন্ন ধরনের আড্ডা দিবেন বা এই ধরনের বিভিন্ন ধরনের টাইম শিডিউল করে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তার মানে এই কাজটা কিন্তু আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে তার পিছনে লেগে থাকতে হবে আঠার মতো, মেনলি হচ্ছে এটা। তো সেলসটা ক্লোজ করার আগ পর্যন্ত আপনাকে কি করতে হবে, হট কন্ট্যাক্ট বাড়িয়ে দিতে হবে এবং তাদের মতামত জিজ্ঞেস করতে হবে যে আপনার কোনো রকম প্রশ্ন আছে কিনা বা আপনার কোথাও ডাউট আছে কিনা। এই বিষয়গুলো কিন্তু কি আপনি বসে বসে বা মোবাইলের মাধ্যমে তাকে কাউন্সিলিং করে তাকে এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার দিতে হবে এবং সিদ্ধান্ত নিতে সাহায্য করতে হবে। উনি কেন সিদ্ধান্ত নিচ্ছে না, এটা আপনি যখন ওনার সাথে কথা বলবেন, বিভিন্ন প্রবলেম যাচ্ছে, এই সমস্যা, বিভিন্ন ধরনের এক্সকিউজ কিন্তু সে কিন্তু আপনার সামনে উপস্থাপন করবে। তো এই জিনিসগুলো নিয়ে যখন আপনি কাউন্সিলিং করবেন, অটোমেটিকলি কিন্তু আপনার ফলাফলটা যখন জোরদার বাড়িয়ে দিবেন, অটোমেটিকলি তার সিদ্ধান্ত নিতে সাহায্য হবে এবং অনেকগুলো বিষয় কিন্তু আপনি সলিউশন দিতে পারবেন। আসেন, ক্রয় পরবর্তী মানে পারচেস করছে বা পারচেস করার পর সেলস ক্লোজ হয়েছে, সেক্ষেত্রে আমাদের একটা ফলো আপ থাকে যে ডেলিভারি। আপনি ডেলিভারি দিবেন 2 থেকে 3 দিনের মধ্যে আপনাকে ডেলিভারিটা সাবমিট করতে হবে বা অফিস থেকে প্রোডাক্টটা ডেলিভারি কাস্টমার কাছে পৌঁছে দিতে হবে। আর প্রোডাক্ট কেমন লাগছে বা কাস্টমার প্রোডাক্টটা কেমন লাগছে, ইউজ করছেন কিনা বা কিভাবে ইউজ করছেন, এটা আপনার কাছে কেমন মনে হয়েছে, কোনো রকম প্রশ্ন আছে কিনা, এই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপনাকে ফলো আপ দিতে হবে, কথাবার্তা বলতে হবে এবং ওনার সাথে হট কানেকশন মানে কানেক্টিভিটি বাড়াই দিতে হবে। সন্তুষ্ট কাস্টমারদের রেফারেল চাইতে পারেন, যারা প্রোডাক্ট ইউজ করার পরে ভালো রেজাল্ট পাইছে বা তাদের বিভিন্ন ধরনের এক্সাম্পল তার সামনে দিতে পারেন বা বিভিন্ন ভিডিও ফুটেজ তাকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাকে শেয়ার করতে পারেন। রিপিট অর্ডার বা
আপসেল করার জন্য সুযোগ খুঁজুন, বা সেকেন্ড বার আপনি কি কি প্রোডাক্ট পারচেস করবে বিভিন্ন ধরনের বিষয়ে তাকে শেয়ার করলেন। নিয়মিত ফলো আপ, লং টার্ম ফলো আপ, 15 দিন, 1 মাস, 3 মাস পর পর কাস্টমারদের সাথে যোগাযোগ রাখুন। নর্মালি একটা কাস্টমার যখন সেলস ক্লোজ হওয়ার আগের যে ধাপটা, সেটা অনেক সময় কাস্টমার বিভিন্ন ধরনের অজুহাত দেয় যে আমার ফিনান্সিয়াল প্রবলেম বিভিন্ন ধরনের। তার মানে কি, আপনি এই ফলো আপের একটা লিস্ট থাকবে, যে লিস্টের মাধ্যমে আপনি আগামী আজকের দিন যাকে ফলো আপ দিচ্ছেন তাকে আপনি আপ দিবেন, নতুন অফার বা ডিসকাউন্ট আপডেট দিন। নর্মালি হচ্ছে কোম্পানির পক্ষ থেকে যে যে অফার গুলো আসে সেই অফার গুলো নিয়ে কিন্তু তাকে আপনি ফলো আপ দিতে পারেন। তার মানে কি, অনেক সময় ডিলাররা বলে যে আমি তো ওনাকে ফলো আপ দিচ্ছি, সকালবেলা, দুপুরে দিচ্ছি, কালকে দিচ্ছি, 1 সপ্তাহ ধরে দিচ্ছি, এখন তো ওনার সাথে কথা বলার কোনো স্কোপ নাই, বা কথা বলার কোনো ইস্যু নাই, কথা বলার কোনো সাবজেক্ট নাই। তো আমি বলবো যে আপনি কথা বলার সাবজেক্ট অনেক আছে, যেখানে যদি আপনি কোয়ালিটিফুল ফলো আপ আপনি মেনটেন করেন, তার মানে আপনি সাবজেক্টের কোনো অভাব পাবেন না, বা সাবজেক্টের কোনো শর্টেজ পাবেন না। বিভিন্ন বিষয়, বিভিন্ন অফার, বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্টের রেজাল্ট নিয়ে আপনি কি কথা বলার স্কোপ থাকবে, তখনই আপনার ফলো আপটা ডে বাই ডে কমপ্লিট হবে এবং আপনি রেজাল্টটা নিয়ে আসতে পারবেন। এবং উৎসব বা বিশেষ দিনের শুভেচ্ছা পাঠান। ফলো আপটা এটা হতে পারে যে বিভিন্ন ঈদের শুভেচ্ছা, রমজানের শুভেচ্ছা, পূজার শুভেচ্ছা, ঠিক আছে, বিভিন্ন ধরনের ইন্ডিপেন্ডেন্ট ডে আছে, গভর্নমেন্ট ছুটির শুভেচ্ছা আছে, বিভিন্ন বিষয় কিন্তু দিয়েও কিন্তু আপনি ফলো আপটা দিতে পারেন। নর্মালি হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি ফলো আপ দিতে পারবেন, আমরা সামনে দেখবো। আসেন, এই ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় দ্বিতীয় ফলো আপ, রিমাইন্ডার ফলো আপ, যেখানে বারবার একই কাজ, একই কথা বারবার ওনার সাথে ফলো আপ করা বা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করা। তো প্রথমবার যোগাযোগে 2 থেকে 3 দিন পর যদি কাস্টমার অর্ডার না করে, তাহলে আবার অনুসরণ করুন। কারণ আপনি আপনার কোথাও প্রবলেম আছে, আপনি কি প্রবলেম ফেস করতেছেন, আপনার কোনো ডাউট আছে, তার মানে কি, এইভাবে করে যখন আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো সাহায্য লাগবে, এইভাবে করে বিভিন্ন কোশ্চেনে কিন্তু আপনি তাকে ফেলতে পারেন। তখন সে বিভিন্ন বিষয় আপনাকে শেয়ার করবে। এবং ডিসকাউন্ট, লিমিট স্টক, ফ্রি প্রোডাক্ট ডেলিভারি বা অন্য অন্য ইনসেন্টিভ দিতেও আপনি পারেন ফলাফের ক্ষেত্রে। এবং সোশ্যাল বিভিন্ন ধরনের লিঙ্ক আপনি তাকে শেয়ার করতে পারেন। অনেক ক্ষেত্রে পণ্য নিয়ে সন্তুষ্ট হয়েছেন কিনা এটা নিয়ে আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনি নিশ্চিত নিতে পারেন, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে গ্যারান্টি দিতে হবে বা বিভিন্ন ধরনের কনফিডেন্টলি কথা বলতে হবে। আমরা অনেক সময় ফলো আপ দেওয়ার ক্ষেত্রে আমরা এনার্জি লেস হয়ে যায়, বা কনফিডেন্টলি আমরা কথা বলতে পারি না। তো এই ক্ষেত্রে ফলো আপটা অবশ্যই কনফিডেন্টলি বলতে হবে যে প্রোডাক্টের কনফিডেন্স থাকতে হবে, রেজাল্টের কনফিডেন্স অবশ্যই হবে, এবং কোম্পানি অল ওভার সিস্টেমের কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে, যেটা ইনভাইট ট্রেনিং কিন্তু আপনাকে কনফিডেন্স আপ করার অনেকগুলো বিষয় থাকে। ফাইনাল ডিসিশন ফলো আপ, যেখানে শেষবার কাস্টমারের সাথে কথা বলা 5 থেকে 7 দিন পর ফাইনাল কল বা মেসেজ পাঠান। বলুন আপনার জন্য স্পেশাল অফার আছে, আজই কনফার্ম করলে পাবেন এই অফারটা। আপনার সুবিধার জন্য আমরা সহজ পেমেন্ট অপশন রেখেছি, বিকাশ, ব্যাংক এন্ড এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন ধরনের পয়েন্টস আপনি তাকে শেয়ার করলেন। এবং সরাসরি অর্ডার কনফার্ম করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, আচ্ছা, সরাসরি অর্ডার কনফার্ম করতে বলুন যে আমি এখনই আপনার অর্ডারটি প্লেস করতে পারি, আপনি কি নিশ্চিত কিনা। নর্মালি হচ্ছে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। টেকনিকটা হচ্ছে এরকম যে আমরা যে টেকনিকগুলো আমরা অ্যাপ্লাই করেছি দীর্ঘদিন ধরে, নর্মালি হচ্ছে একটা কাস্টমার যখন প্রোডাক্ট পারচেস করবে, এটা যখন সিদ্ধান্ত নেয় যে ইয়েস আমি প্রোডাক্টটা পারচেস করব, এরপর থেকে কিন্তু আপনার ফলো আপের জোরদার বাড়তে হবে। আপনার ফলো আপের খুবই স্ট্রংলি ফলো আপ করতে হবে, যে ফলো আপের মাধ্যমে অটোমেটিকলি আপনার সেলসটা ক্যাশ হবে। এবং সেটা করতে হবে প্রতি 2 ঘন্টা পর পর ওনাকে ফোন দেওয়া, 3 ঘন্টা পর পর ওনাকে এসএমএস দেওয়া, বা একদিন পর পর ওনার সাথে কন্ট্যাক্ট করা। তার মানে 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই কাজগুলো কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এফেক্টিভ কমিউনিকেশন, আসেন, ফলো আপের আরেকটা গুরুত্ব হচ্ছে কিভাবে আপনি ফলো আপ করবেন। এফেক্টিভ কমিউনিকেশন টিপস, যেখানে কল করার সময় আমরা অনেক সময় এনভায়রনমেন্ট ক্রিয়েট করি না। আমি যে জায়গা থেকে কথা বলবো সেই এনভায়রনমেন্ট যদি একটু মিউট না হয়, বা ভালো একটা লুক্রেটিভ বা ভালো একটা এক্স নয়েজ যদি না আসে, সেক্ষেত্রে অবশ্যই ভালো একটা মিউট এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দেন ওখানে। আমরা অনেক সময় বাসে, রোডে, গাড়ির বিভিন্ন নয়েজের মধ্যে আমরা ফোন দেই, ঠিক আছে।
এবং অনেক জোরে জোরে গান বাজে বা শব্দ হয়, বাসের পেপো হয়, বিভিন্ন ধরনের শব্দের মধ্যে থেকে আমরা ফলো আপ দিই, তখন কিন্তু কাস্টমার বিরক্ত হয়। যে কাস্টমার বিরক্ত হয় যে আপনি আমাকে ফলো আপ দিচ্ছেন বাট আপনি নিজেই একটা ক্রাউড এরিয়ার মধ্যে বা একটা নয়েজ এরিয়ার মধ্যে আছেন। তো কাস্টমার কখনো যেন আপনার কোনো ফোনে, কলে, মেসেজে কোনো কারণে আপনার দিক থেকে যেন কোনো রকম পেন না পায়, এটা আপনাকে অবশ্যই ফলো, বেশি চাপ না দিয়ে তাদের সমস্যা সমাধান করে দিতে হবে। আমরা অনেক সময় ফলো আপ দিতে গিয়ে এমন পরিমাণ প্রেশার দেই যে কাস্টমার উল্টা বিরক্ত হয়ে যায়, সেটাও কিন্তু করা যাবে না। তো নর্মালি হচ্ছে কাস্টমার যেন বিরক্ত না হয় সেটা কিন্তু আপনাকে ফলো আপ দিতে হবে এবং তার সাথে কানেক্টিভিটি বাড়াই দিতে হবে। মেসেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপ, ইমেল, কাস্টমার মেসেজ পাঠান বা হোয়াটসঅ্যাপের মধ্যে আপনি ব্রডকাস্টিং অপশন করতে পারেন। ব্রডকাস্টিং এর মধ্যে আপনি একজনকে এসএমএস দিবেন, প্রায় 200 থেকে 250 লোক আপনার এসএমএস পেয়ে যাবে। তো আপনি যদি ডেলি সকালে যদি গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট এই ধরনের 3টা এসএমএস যদি আপনি ডেলি দেন, তার মানে সে যতই নেগেটিভ কাস্টমার থাকুক না কেন, যতই সে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে বা সিদ্ধান্ত নিতে দেরি হচ্ছে, সে কিন্তু আপনার এই 3টা এসএমএস এর কারণে কিন্তু আস্তে আস্তে সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে। যে সকালবেলা ভাই আপনি আমাকে গুড মর্নিং দিচ্ছেন, কেউ তো আমাকে গুড মর্নিং দিচ্ছে না, বা গুড নাইট দিচ্ছেন, তার মধ্যে কিছু ডিফারেন্স মেন্টালিটি ক্রিয়েট হবে। প্রয়োজনীয় তথ্য, ভিডিও বা লিঙ্ক শেয়ার করুন, বিভিন্ন ধরনের পজিটিভ ভিডিও, প্রোডাক্টের ডেমো, এই জিনিসগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে শেয়ার করার মাধ্যমে আপনার ফলো আপটা রেডি হয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া ফলো আপ, কাস্টমারের পোস্টের লাইক কমেন্ট করুন এবং ইনবক্সে প্রয়োজনীয় তথ্য পাঠান। অনেক সময় আমরা ফেসবুক ব্যবহার করি, যে কাস্টমারের সাথে আমি কন্ট্যাক্ট করব বা যে কাস্টমার আমার আপনার ইনভাইট আমি করেছি বা প্রেজেন্টেশন দিয়েছি বা সে এখন আমার ফলো আপ কাস্টমার, তার ফেসবুক লিঙ্কটা নিয়ে নেবেন যে ভাই আপনার ফেসবুকের আইডি নাম্বারটা বলেন। তার মানে তার পোস্টগুলো গিয়ে গিয়ে লাইক কমেন্ট করা, ভালো কমেন্ট করা, ভালো শেয়ার করা, যে ভাই আপনার এই পোস্টটা ভালো লাগছে, এটা ভালো লাগে। তার মানে তার নামটা মেনটেন করা, মানে বেশি করে তার সুনাম করা, রিয়েলি সুনাম, যেটা করলে সে পজিটিভলি সে আপনার সাথে ডিল করবে বা আপনাকে আরো বেশি পছন্দ করবে বা আপনার সাথে ডিলটা কনফার্ম করবে বা আপনার সাথে বিজনেসে কনভার্ট কনভার্ট হবে। এই বিষয়গুলো একটু সার্চ করে একটু দেখে শুনে তার সাথে ফলো আপটা আরো বেশি জোরদার করে দেওয়া। সো আপত্তি, অবজেকশন থাকে অনেক সময়, অবজেকশন এই ফলো আপ করতে করতে গিয়ে আমরা অবজেকশনের প্রবলেমে আমরা পড়ি যে অবজেকশন হ্যান্ডেলিং কিভাবে করবেন। যে অনেক সময় অনেক কাস্টমাররা বলে থাকে যে আমি পরে কিনবো। ঠিক আছে, তো পরে কিনবো, এটা আনসার কি হতে পারে আপনার জন্য, এটি এখন কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাকে ক্লিয়ার করতে হবে। আপনার জন্য এই প্রোডাক্ট, কারণ নর্মালি হচ্ছে একটা প্রোডাক্ট কখনো কাস্টমার আসলে প্রোডাক্ট কিনে না, কাস্টমার কিনে সার্ভিস। আমরা অনেক সময় প্রোডাক্ট বিক্রি করি, তো প্রোডাক্ট কখনো আসলে বিক্রি হয় না। আমরা সব সময় প্রোডাক্ট বিক্রি করার জন্য ট্রাই করি, কাস্টমার কখনো প্রোডাক্ট বিক্রি করে না। যারা রিয়েল সেলসম্যান তারা আসলে প্রোডাক্টও বিক্রি করে না, কাস্টমারও প্রোডাক্ট কিনে না। যারা রিয়েলি সেলস করে বা যারা রিয়েলি প্রোডাক্ট সেলস করে তারাও আসলে প্রোডাক্ট বিক্রি করে না। তাহলে এরা কি কিনে, আমরা কি বিক্রি করি? আমরা আসলে বিক্রি করি সার্ভিস, প্রোডাক্টের সার্ভিস। আমরা প্রোডাক্ট কিনি না, কাস্টমার হিসেবে আমরা প্রোডাক্ট কিনি না। আমরা যদি পণ্য কিনতাম তাহলে বাজার গিয়ে যে কোনো প্রোডাক্ট আমরা নিয়ে নিতাম, বাট আসলে আমরা বাজারে গিয়ে পণ্য কিনি না, আমরা বাজারে গিয়ে সার্ভিস কিনি, কোয়ালিটি কিনি। তো অবশ্যই একটা কাস্টমার সার্ভিসটা যদি আপনি গুরুত্ব বুঝাতে পারেন, যে একটা কাস্টমার কেন এই প্রোডাক্টটা কিনবে, একটা কাস্টমার কেন হেলথ আইটেম প্রোডাক্ট কিনবে, একটা কাস্টমার কেন কসমেটিক্স আইটেম প্রোডাক্ট গুলো কিনবে, একটা কাস্টমার কেন হোম কেয়ার বা ক্লিনিং ওয়াশিং প্রোডাক্ট গুলো কেন কিনবে, এই জিনিসগুলো যখন আমরা রেজাল্ট ওরিয়েন্টেড বা কোয়ালিটি কার্যকারিতা যখন আমরা আইডেন্টিফাই করব যে আপনার জন্য এই প্রোডাক্টটা দরকার। ধরনের অনেক মানুষের ডিটক্সিফিকেশনের প্রবলেম থাকে, বা প্রোডাক্টের অনেকগুলা রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট, যেমন আমাদের টক্সিন ক্লিনজার, লাইক আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপর আইডেন্টিফাই করে ওনার কোন প্রোডাক্টটা দরকার। অনেকের ডায়াবেটিসের প্রবলেম থাকে, অনেকের হার্টের প্রবলেম থাকে, ব্লাড সার্কুলেশন থাকে, তা কি সার্ভিসকে গুরুত্ব দিয়ে তাকে আরো বেশি উৎসাহিত করা। দাম একটু বেশি, মানে কাস্টমার বলে থাকে অনেক সময় দামটা একটু বেশি। তো দামটা আসলে কেন বেশি, সেখানেও কিন্তু কি আপনি প্রোডাক্টের কার্যকারিতা বা প্রোডাক্টের গুণগত মান বা কোয়ালিটি যখন আপনি এটাকে আইডেন্টিফাই করে দেখাবেন, এটাকে যখন কোয়ালিটি বা কার্যকারিতা যখন কাস্টমার উপস্থাপন করবেন, অটোমেটিকলি দাম ডাজন্ট ম্যাটার, প্রাইস কোনো ম্যাটার না। কাস্টমার যদি প্রোডাক্টে কিন্তু, তার মানে কম দামের প্রোডাক্টে কিন্তু কাস্টমার আসলে প্রোডাক্ট কিনে না, কাস্টমার কিনে কোয়ালিটি, কিনে কার্যকারিতা, কিনে বিদায়। কাস্টমার ভালো প্রোডাক্ট চায়। যেমন বাংলাদেশের মধ্যে ঢাকা শহরে অনেক ভালো, অনেক বড় বড় সুপার শপ আছে। তার মানে এক একটা সুপার শপে মানুষ কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট করে বসে আছে। আপনি সুপার শপে গিয়ে দেখবেন যে আসলে আপনি যখন যাবেন দেখবেন যে কোনো কাস্টমার নাই।
কোনো কাস্টমার না। মানে 10টা দোকান ঘুরবেন, 10 থেকে 12টা কাস্টমার আপনি দেখবেন, বাট আপনি যখন গুলিস্তানে যাবেন, গুলিস্তানে প্রতি কাস্টমার আপনার সিনাই সিনাই আপনি কিন্তু ধাক্কা ধাক্কি ধাক্কাবে। কিন্তু এরাও ব্যবসা করে এবং তারাও ব্যবসা করে, তার মানে কি তাদের কোয়ালিটিফুল প্রোডাক্ট, তাদের কাছে কোয়ালিটিফুল কাস্টমার যায়। আর গুলিস্তানে যারা যাচ্ছে তারাও তাদেরও প্রোডাক্ট মার্কেটিং করে, তারাও প্রোডাক্ট মার্কেটিং করে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি তাদের কোয়ালিটির উপর ডিপেন্ড করে, কার্যকারিতার উপর ডিপেন্ড করে তারা এখান থেকে প্রোডাক্ট পারচেস করে। তার মানে কি কোয়ালিটিফুল কাস্টমার কোয়ালিটিফুল প্রোডাক্ট চায়। আমি নিশ্চিত না আপনার আপনার কি কোনো প্রশ্নের উত্তর লাগবে বা কোনো রকম প্রশ্ন বা কোনো রকম ডাউট থাকলে সেটা আমরা ক্লিয়ার করব। ফলো আপ ট্র্যাকিং সিস্টেম, যেখানে একটি সিআরএম, যেটাকে বলে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বলে। তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মধ্যে আমরা একটা জিনিস ফলো করব, যেখানে কাস্টমারকে যখন আপনি ফলো আপ দিবেন অবশ্যই আপনাকে একটা ফাইল মেনটেন করতে হবে, যে ফাইলটা হচ্ছে এক্সেলের ফাইল বা ডায়েরি বা কোনো একটা শিট বা কোনো একটা শিট আপনাকে মেনটেন করতে হবে, যে আপনার ফলো আপ লিস্ট কারা কারা আছে তাদের একটা নাম, লিস্ট বা প্লেস বা অ্যাড্রেস আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এবং আজকে যাকে ফলো আপ দিচ্ছেন তার টাইম এবং ডেট আপনাকে লিখে রাখতে হবে। ইনাকে আগামী কতদিন পরে আপনি ফলো আপ দিবেন সেটাও কিন্তু আপনাকে লিখে রাখতে হবে। ওই ডেট ওয়াইজ কিন্তু কি আপনাকে তাকে আবার ফোন দিতে হবে, কল দিতে হবে। এখন একটা ক্লায়েন্ট আপনাকে ডেট দিছে যে ঠিক আছে ভাই, আজকে তো আপনি আমার সাথে কথা বলার জন্য আসছেন বা আমাকে ফলো আপ দেওয়ার জন্য আসছেন, ঠিক আছে আগামী সপ্তাহের অমুক তারিখে, আজকে 23 তারিখ, যে আগামী 25 তারিখে আপনি 6টা বাজে বা সন্ধ্যায় বা বিকেল বেলা বা সকাল 10টা আপনি আমার সাথে আইসেন। বাট আপনি কোথাও লেখেন নাই বা কোথাও ডায়েরি মেনটেন করেন নাই। বাট ওই ওই 25 তারিখে 10টায় যখন আপনি ওনার সাথে মিট করতেন তখনই কিন্তু কি আপনার 100% রেজাল্টটা চলে আসার কথা ছিল, বাট আপনি না লেখার কারণে ফলো আপও দিতে পারেন নাই, অটোমেটিকলি সেও কনফার্ম করে নাই, আপনার সেলসটা ক্লোজ হয় নাই। সো অবশ্যই আপনাকে কাস্টমার রিলেশনশিপ শিট মেনটেন করতে হবে, যেটাকে বলে সিআরএম। এটা আপনি বিভিন্ন ওয়েতে ডায়েরি মেনটেন করতে পারবেন বা শিট মেনটেন করতে পারবেন। যাদের আমাদের ল্যাপটপ আমরা বুঝি, সেক্ষেত্রে আপনি এক্সেল শিট আপনি মেনটেন করতে পারেন, অথবা মোবাইলের মাধ্যমে আপনি এক্সেল শিট ওয়েব আপনার অ্যাপস ডাউনলোড করে আপনি এটাকে মেনটেন করতে পারেন। তো কাস্টমারদের তথ্য সংরক্ষণ করুন, নাম, কেনার তারিখ এবং ফলো আপ তারিখ। তার মানে কখন কিনবে সেই ডেটটা কাস্টমার থেকে নিয়ে নিলেন, সেটা আপনি লিখে রাখলেন, তার নাম লিখে রাখলেন, অ্যাড্রেস লিখে রাখলেন এবং ফলো আপ দেওয়ার তারিখ, নেক্সট তারিখটা আপনি লিখলেন। কাস্টমারদের কেনার অনুযায়ী হট আর কোল্ড লিড ভাগ করুন, লাইক কাস্টমার ক্লাস মেনটেন করুন। এখন এক এক কাস্টমার এক এক ধরনের কিন্তু মেন্টালিটি থাকে। কিছু কাস্টমার হচ্ছে কি ইমার্জেন্সি, যে ভাই এটা প্রোডাক্টটা আমার লাগবে বা এই প্রোডাক্টটা আমি অমুক দিনের মধ্যে নিতে পারি, আগামী 3 দিনের মধ্যে নিতে পারি। কিছু কাস্টমার বলবে যে না, আমি 1 সপ্তাহ পর আপনি আমার সাথে যোগাযোগ করেন। কিছু কাস্টমার বলবে যে আপনি 1 মাস পরে আমার সাথে যোগাযোগ করেন। তার মানে কি এদেরকে ভাগ করে আপনি এদের সাথে ডে বাই ডে প্রতিদিন বিভিন্ন বিষয় ইনফরমেশন শেয়ার করা, বিভিন্ন বিষয় শেয়ার করা, এভাবে ফলো আপের কিছু লিস্ট মেনটেন করে তাকে আপনাকে ফলো আপ দিতে হবে। আশা করছি আমার কথাগুলা আপনারা সবাই বুঝতে পারতেছেন। তো নর্মালি হচ্ছে আমরা ফলো আপের আরো কিছু আমরা পয়েন্টস দেখবো, যেখানে ফলো আপ ট্রেনিং এর পরিচালনা পদ্ধতি। সাপ্তাহিক বা মাসিক ট্রেনিং আয়োজন করুন আপনার টিমকে। যখন আপনি এই নিয়মগুলা যেগুলো আমি দেখাইলাম আপনাদেরকে, এই নিয়মগুলো যখন অটোমেটিকলি আপনার টিমকে নিয়ে যখন নিজে মেনটেন করবেন, সাপ্তাহিক বা মাসিক ট্রেনিং আয়োজন করবেন, এটার উপর ট্রেনিং হতে পারে। এবং লাইভ কলিং সেশন করুন। নর্মালি হচ্ছে ফলো আপ কিভাবে করতে হয়, কিভাবে কাস্টমারদের সাথে কথা বলতে হয়, এই জিনিসগুলো আস্তে আস্তে আপনার কি করতে হবে, প্র্যাকটিক্যালি করতে হবে লাইভ, নর্মালি ম্যান টু ম্যান, যেখানে রোল প্লে এক্সারসাইজ করুন। একজন কাস্টমার সাজুন, একজন সেলসম্যান সাজুন। এই ট্রেনিং এর মধ্যে আপনাকে কি করতে হবে, প্র্যাকটিক্যালি কিছু কাজ আপনাকে রেডি করতে হবে, কিছু আহ, কি বলে একজন সাজবে, একজন সেলসম্যান সাজবেন। একজন সেলস দেয় সেই জিনিসগুলো কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু কি আমাদের ওই ট্রেনিং, ফিজিক্যালি যে ট্রেনিং গুলো আমরা করব সেই ট্রেনিং এর মধ্যে কিন্তু কি আমরা এগুলা করতে পারি। তো ফলো আপ করার মাধ্যমে অটোমেটিকলি আপনার এই বিষয়গুলো কিন্তু কি আপনার চলে আসবে। তারপরে আমরা আজকে লাস্টে যদি সময় থাকে আমাদের প্র্যাকটিক্যালি কিছু আমরা ফলো আপ এবং কাস্টমারদের কিছু কমিউনিকেশন আমরা নিব আজকে। মোটিভেশনাল ওয়ার্কশপ ও রিওয়ার্ড সিস্টেম, যেখানে সফল ফলাফলের জন্য পুরস্কার দিন, সেরা পারফর্মার নির্বাচন করুন, যিনি ভালো সেলস করে, যিনি ভালো ফলাফল দিতে পারে তাকে পুরস্কৃত করুন এবং
ফলো আপ যিনি ভালো দিতে পারে, এটার প্রতিযোগিতা টিমের মধ্যে ছড়ান, যে যে বেশি ভালো ফলো আপ দিতে পারে, কাস্টমারদের ক্লোজ করতে পারে, sales নিয়ে আমরা ভালো ভালো পারফরমেন্সের উপরে আমরা বিভিন্ন ধরনের পুরস্কার আমরা দিতে পারি। নতুনদের অনুপ্রাণিত করতে সফল ফলো আপের গল্প শেয়ারিং করুন। যারা ভালো বেশি সেলস করতে পারতেছে, বা আমি কিভাবে ফলো আপ নিয়ে আসতে পারতেছি, ফলো আপটা আমি কিভাবে করতে পারতেছি। একটা টিমের মধ্যে সবাই তো এক ধরনের ফলো আপ দেয় না। তো যে এক একজন এক এক ধরনের ফলো আপ দেয়, তো যার ফলো আপে ভালো সেলস আসে তাকে খুঁজে বের করা বা তার সাথে কথা বলে যে ঠিক আছে আমাদের একটা প্রোগ্রাম, আপনি আমাদের ফলো আপ কিভাবে প্র্যাকটিক্যাল কাজগুলো করা হয়, এক এক ধরনের কাস্টমারকে এক এক ধরনের ফলো আপ দিতে হয়, এই জিনিসগুলো নিয়ে আমরা শিখবো বা আমরা কথা বলবো। এই ধরনের বা মিটিং আয়োজন করতে হবে টিমের মধ্যে। আসেন, মোটিভেশনাল ওয়ার্কশপ বা মনোভাব গঠন, আত্মবিশ্বাস বাড়ানো ট্রেনিং, তার মানে সেলফ ডেভেলপমেন্টের উপর অনেকগুলো বিষয় থাকে যেখানে ট্রেনিং এর মধ্যে আমরা শিখতে পারি। এবং ট্রেনিং এর মধ্যে আমরা এটাই আমাদের শিখাইতে হবে যেখানে নোকে কিভাবে ইয়েস করানো যায়। আমরা কোনো টাইমে আমরা নো বলবো না, অল টাইম আমরা ইয়েস বলবো। যারা আমরা আহ, আজকে আমার প্রোগ্রাম দেখছেন, অবশ্যই আপনারা ইয়েসটা আমরা এবং আমরা ইয়েস বলতে চাই। সো আমরা চার্ট বক্সে লিখতে পারি যে আপনি ইয়েস বলবেন না নো বলবেন। অল টাইম আমরা ইয়েস বলবো। সবাই আমরা ইয়েস লিখে রাখি, আমরা চার্ট বক্সে আমরা লিখি সবাই আমরা ইয়েস বলবো, ইয়েস ইয়েস ইয়েস। তো সেলস সাইকোলজি ও কাস্টমার মাইন্ডসেট বোঝা। দেখেন, একটা সেলসকে একজন কাস্টমার পকেট থেকে টাকা বের করা, এটা আসলে সো মাচ হার্ড। এটা এমন একটা হার্ড একটা সিস্টেম, যদি আপনি না বুঝেন, যদি আপনি সাইকোলজি একটা কাস্টমার যদি সাইকোলজি বুঝেন, একটা করেন, এক টাকাটা কাস্টমার ক্যাশ করে দিবে বা টাকাটা বের হয়ে যাবে। যদি আপনি কাস্টমারের সাইকোলজি বা কাস্টমারকে যদি স্ক্যানিং বা ডায়াগনোসিস না করেন, তাহলে কাস্টমারের মন মানসিকতা আপনি বুঝতে পারবেন না, এবং আপনি উল্টো পাল্টা কথা বলবেন, এই কথাতে উল্টো কাস্টমার আরো রেগে যাবে এবং কাস্টমার উল্টো নেগেটিভ হয়ে যাবে। সো অল টাইম, যেমন ডাক্তার, একজন ডাক্তার যখন পেশেন্টকে সার্ভিস দেয়, পেশেন্টকে যখন ট্রিটমেন্ট দেয়, একজন ডাক্তারের কাছে যখন পেশেন্ট সে অটোমেটিকলি তাকে ডায়াগনোসিস করে। আর ডায়াগনোসিস করার পরে তখনই কিন্তু কি ডায়াগনোসিসের উপর রিপোর্টের উপর ডিপেন্ড করে কিন্তু কি ওই ডাক্তার তাকে ট্রিটমেন্ট বা বিভিন্ন ওষুধ সাজেস্ট করে থাকে। তো লাইক হচ্ছে আপনার কাস্টমার যিনি, উনি আপনার জায়গা থেকে পেশেন্ট, তো নর্মালি ওই কাস্টমার প্রথমত কি প্রোডাক্ট নিবে, কি ধরনের লাইফস্টাইল ওনার, উনি জব করে, উনি ব্যবসা করে, ওনার লাইফস্টাইল কেমন, ওনার টোটাল ডাটাটা কিন্তু আপনার কাছ থেকে আপনাকে নিয়ে নিতে হবে, যেটা ইনভার্ট ট্রেনিং এর মধ্যে বলা থাকে। তো এই ডাটাটা যখন আপনার কাছে থাকবে, তখন ওই ডাটা বেসের উপরে করে তাকে আপনি ট্রিটমেন্ট দিতে পারবেন, যে সকালে কি খাবে, দুপুরে কি খাবে, রাতে কি খাবে, কোন ধরনের মেডিসিন তাকে আপনি দিবেন, কোন ধরনের সাজেশন দিবেন, কোন ধরনের প্রোডাক্ট দিবেন, কোন ধরনের কথা বললে সে আপনার কথায় কনফার্ম করবে। তো সফল ফলাপের পর টাকা ক্যাশ করার কৌশল। আসেন, কাস্টমার যদি অর্ডার কনফার্ম করে তাহলে পেমেন্ট সংগ্রহের জন্য আপনাকে কিছু পেমেন্ট মেথড আপনাকে তাকে শেয়ার করতে হবে, যে আমাদের পেমেন্ট মেথড গুলো আপনার কি কি আঙ্গিকে আমরা পেমেন্ট রিসিভ করে থাকি বা আমাদের কোম্পানি পেমেন্ট গুলো রিসিভ করে থাকে। কাস্টমারকে দ্রুত ডেলিভারি প্রতিশ্রুতি দিন। আপনি কাস্টমার অর্ডার করার পরে কত দিনে প্রোডাক্টটা পাবে, যদি অফিস থেকে প্রোডাক্টটা পারচেস করে কত মিনিটে পাবে, কত টাইমে পাবে, বা অফিসের বাইরে গিয়ে যদি সে কোনো অফিস থেকে বাসা বাসা থেকে যদি প্রোডাক্ট পারচেস করে তাহলে কুরিয়ার সার্ভিসটা কত দিনের মধ্যে পাবে। তার মানে নর্মালি হচ্ছে একটা কাস্টমারকে সেলফ কনফিডেন্সটাকে গ্রোথ করাটাই হচ্ছে আপনার মেন ফলো। তার মানে একটা কাস্টমার যখন আপনার প্রতি বা আপনার কোম্পানির প্রতি বা প্রোডাক্টের প্রতি বা আপনার সার্ভিসের প্রতি যখন সে কনফিডেন্স পায়, তখনই কিন্তু কি সে আপনার সাথে কনফার্ম করে। আসেন, ফলো আপ। ফলো আপের আপনি এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা প্যাটার্ন, যেখানে এই ফলো আপের উপর ডিপেন্ড করে মেনলি ট্রেনিংটা সাজানো হয়েছে, এবং এটা আরো বিস্তর আলাপ আলোচনা থাকে। তো ফলো আপ ট্রেনিং, আমরা বলবো যে ফলো আপ ট্রেনিংটা আমরা বেশি করে যদি আমরা ভিডিও দেখি বা বেশি করে আমরা প্র্যাকটিস করি, যে একটা কাস্টমারকে ফলো আপ দেওয়ার জন্য, অটোমেটিকলি কিন্তু আপনার রেজাল্টটা আপনি নিয়ে আসতে পারবেন। আসেন আমরা ফলো আপ এটা আরো বেশি ডিটেলস আমরা এখান থেকে জানবো। আপ অন বিল্ডিং রিলেশনশিপ। তো নর্মালি হচ্ছে যে কাস্টমারকে আপনি ফলো আপ দিবেন, আপনি হুটহাট একটা আননোন কাস্টমারকে আপনি ফলো আপ দেওয়াটা, এটা আসলে অনেক সময় কাস্টমার নেগেটিভ হয়ে যায়। তো ফলো আপ দেওয়ার আগে অবশ্যই তার সাথে ভালো একটা রিলেশন আপনাকে ডেভেলপ করতে হবে, ভালো একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। সেই সম্পর্ক হতে
সে আপনার সবার বয়সী, চাচার বয়সী, তার সাথে আপনি ওইভাবে করে সম্মান দিয়ে আপনাকে কথা বলতে হবে। সে আপনার বয়সে ছোট হলে সেক্ষেত্রে ছোট ভাই বা সেম এজের হলে তার সাথে ওভাবে করে ফ্রেন্ডলি সম্পর্ক রিলেশন ডেভেলপ করতে হবে। তার মানে কি, এক একজন কাস্টমার এক একটা এজের মধ্যে কিন্তু থাকবে। এক একজন কাস্টমার এক একটা এজের উপর ডিপেন্ড করে ফলো আপের টেকনিকও বিভিন্ন ধরনের অ্যাপ্লাই আপনাকে করতে হবে। সেম ফলো আপ টেকনিক সবাইকে অ্যাপ্লাই করা যাবে না। এজের উপর ডিপেন্ড করে এজের উপর ডিপেন্ড করে বিভিন্ন ক্লাসের উপর ডিপেন্ড করে, শ্রেণী বিভাগের উপর ডিপেন্ড করে, কাস্টমারের উপর ডিপেন্ড করে ফলো আপের বিভিন্ন ক্যাটাগরি আমাদের থাকে। তো এই ক্ষেত্রে আমাকে এজ এবং রিলেশনটা আমাকে অবশ্যই ফলো করতে হবে যে উনি আমার কোন এজে যাচ্ছে, সেই হিসাবে আমাকে রিলেশনটা ডেভেলপ করতে হবে। দেন হচ্ছে ও, এফ এ, ফোকাস অন বিল্ডিং রিলেশনশিপ। দেন হচ্ছে ও, অবজার্ভ অ্যান্ড ওপেন ওপেন দ্য ডাউট। এই ক্ষেত্রে লুকানো সন্দেহগুলো পর্যবেক্ষণ করুন এবং খুলুন। ওনার কোথায় ডাউট আছে, কোন কোন জায়গায় অবজেকশন নিয়ে পড়ে আছে, কোথায় প্রবলেম আছে, এই জিনিসগুলা কিন্তু খুঁজে বের করতে হবে আপনাকে। তো এই জিনিসগুলা খুঁজে বের করতে পারবেন তখনই যখন ওনার সাথে আপনার একটা রিলেশন থাকে। রিলেশন রিলেশন থাকে, খুলে বলি, ঠিক আছে। যদি আপনার সাথে আমার রিলেশন না থাকে, আমি কিন্তু মনের কথাগুলো খুলে বলবো না। এবং আমি স্বীকার করবো না যে আমার কাছে টাকা নাই, আমি স্বীকার করবো না যে আমার এই সময়। তার মানে কি, রিলেশনের ব্যান করে তখন ডাউটের কথাগুলো বলবে। লাভ টু সলভ প্রবলেম, তার মানে কি সমস্যার সমাধান করতে হবে ভালোবেসে। আপনি ফলো আপটা শুধুমাত্র একজন কাস্টমারকে দিবেন বিষয় এটা না, আপনি একজন ডিস্ট্রিবিউটারকে ফলো আপ দিবেন, একজন নিউ কাস্টমারকে ফলো আপ দিবেন, একজন গেস্টকে ফলো আপ দিবেন, একজন লিডারকে ফলো আপ দিবেন, একজন আপলাইনকে আপনি ফলো আপ দিবেন। তার মানে কি, আপনাকে যেই কাজটা আপনি করবেন ফলো আপ, এই কাজটা অবশ্যই আপনাকে ভালোবেসে আপনাকে প্রবলেমটা সলভ করতে হবে এবং খুব কাছ থেকে রিলেশনটা ডেভেলপ করে জিনিসগুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। লুক ফরওয়ার্ড টু সেটিং নেক্সট অ্যাপয়েন্টমেন্ট। নর্মালি হচ্ছে পরবর্তী অ্যাপয়েন্টমেন্টে বসার জন্য অপেক্ষা করুন। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় খুব তাড়াহুড়া করি একটা কাস্টমারের সাথে, খুব কাস্টমারের কোনো রকম এনভায়রনমেন্ট আমরা বুঝতে চাই না, আমি যা বলি তাই কাস্টমারকে আমরা চাপাই দিচ্ছি। এই বিষয়গুলো আসলে খুব হার্ড হয়ে যায় কাস্টমারের জন্য। এই কারণে কাস্টমারকে আমরা বুঝার জন্য চেষ্টা করবো এবং কাস্টমারকে বুঝে শুনে তখন কিন্তু আমরা অ্যাপয়েন্টমেন্টটা কনফার্ম করব। এবং কাস্টমারকে বুঝাইতে হবে বা টিমকে বুঝাইতে হবে বা ডিস্ট্রিবিউটারদেরকে বুঝাইতে হবে, আপনার টোটাল টিমকে বুঝাইতে হবে ওতে অফার ইউর ফুল সাপোর্ট। মানে আপনি একজন ভালো একজন লিডার, আপনি ভালো একজন সেলসম্যান, আপনি ভালো একজন বিজনেস পার্টনার, আপনি অল টাইম অফার প্রোভাইড করেন এবং আপনার সাথে আমি কাজ করলে ভালো কিছু করতে পারবো। দেখেন আমরা সবাই কিন্তু কি ভালো কিছু আশা করি, ঠিক আছে, ভালো কিছু। যেমন ধরুন আপনি বাসা থেকে যখন বের হবেন, আপনি যে কোনো আশা করেন ভালো আমার, রাইট? আপনি যখন শপিং এ যাবেন, শপিং এ কি কি আশা করেন, ভালো একটা কাপড় আশা করেন, ভালো একটা শপিং আশা করেন। আপনি বাসে যখন উঠেন, পাশের সিটে যিনি বসে আছে ওনাকেও আপনি ভালো একজন লোক আশা করেন। পাগল বসে আপনি কি পাগল বলবেন? সিট পাগল বসে আছে, তার পাশে কি আপনি বসবেন? বসতে চাইবেন না। আপনি কি আশা করেন? ভালো লোক, একজন ভদ্র লোক। আপনি যখন হোটেলে খাবার খেতে যাবেন, সেই খাবারটা আবার আশা করেন এবং যে ওয়েটারটা আপনাকে খাবারটা দিবে সেই ওয়েটারটাকেও আপনি ভালো আশা করেন। নাকি উল্টা ড্রেস পরছে থেকে খাবার নিয়ে আসো, ঠিক আছে, একটা নোংরা খাবার নোংরা ড্রেস পরে আছে, তাকে কি আপনি বলবেন যে খাবার নিয়ে আসো? তার মানে তাকে সবাই ভালো জিনিস আশা করি, ভালো জিনিস চাই, সব জায়গায় ভালো জিনিস চাই। তো আমার টিমে যিনি আসবে সে তো আমাকে ভালো আশা করে, রাইট আর রং? হ্যালো, আমার কথা বুঝতে পারছেন সবাই? তার মানে আমি সবকিছু ভালো আশা করি, আমি কতটা ভালো, আমি সবকিছু ভালো চাই, আমি কতটা ভালো। তার মানে আমার টিমে যিনি আসবে তো আমাকে ফুল সাপোর্টেড, ফুল, এবং আমার মধ্যে স্কিল আছে, আমার মধ্যে ভালো অফার আছে, আমার মধ্যে ফুল সাপোর্ট আছে, আমি মানুষের দায়িত্ব নিয়ে কাজ করি, এই জিনিসগুলো আমার মধ্যে দায়িত্ব হবে। আর তখনই আপনার টিম লোক যে যারা আশা করে তখনই আপনার অ্যাডজাস্টমেন্ট হবে। ডাব্লিউতে
ওয়েট ফর দ্য রাইট টাইম। এই ক্ষেত্রে আপনি সঠিক সময় অপেক্ষা করতে হবে। সঠিক সময়ের জন্য আমরা অপেক্ষা করতে হবে, তার মানে সঠিক সময় আপনি কখন আসবে? সঠিক সময় আপনি, একটা কাস্টমার যখন কথা বলবে, কাস্টমার যখন শিডিউল মেনটেন করবে এবং বিভিন্ন ইনফরমেশন শেয়ার আপনি করবেন, সে কিন্তু আপনাকে বিভিন্ন এক্সকিউজ দিবে, বিভিন্ন ধরনের কথা বলে আপনাকে একটু অ্যাভয়েড করার জন্য ট্রাই করবে। তো এই ক্ষেত্রে তার সাথে যখন রিলেশনটা ডেভেলপ হবে এবং এই বাই ডে বাই ডে টোটাল বিষয়গুলো যখন আপনি তার সাথে অ্যাডজাস্টমেন্ট করাবেন, অটোমেটিকলি এই সময় পর্যন্ত অপেক্ষা করার মাধ্যমে কিন্তু কি আপনার সেলসটা ক্লোজ হবে। তাড়াহুড়া বন্ধ করুন। আপনার অনেক সময় ইমার্জেন্সি, আনপ্লাগ দা ইমার্জেন্সি বা আর্জেন্সি। তো নর্মালি আপনি আহ, যে কোনো কাজ যখন আপনি আর্জেন্সি করবেন, আর্জেন্ট ইমার্জেন্সি ভাবে করবেন, এবং সেই ইমার্জেন্সি বা আর্জেন্সি কাজটা যখন করবেন, অবশ্যই আপনাকে সাবজেক্ট ওরিয়েন্টেড বা রেজাল্ট ওরিয়েন্টেড হইতে হবে। আপনি একটা কাস্টমারকে যখন ইমার্জেন্সি ফোকাস করাবেন, তাহলে ইমার্জেন্সি আমাদের কিসের ক্ষেত্রে, যেমন আমাদের ক্লোজিং এর ক্ষেত্রে ইমার্জেন্সি হয়। ক্লোজিং আমাদের যখন আমরা 30 তারিখে আমাদের যখন মান্থ ক্লোজিং হয়, বিভিন্ন ফান্ড আমরা ক্লোজ করব বা বিভিন্ন স্পেশাল ফান্ড থেকে শুরু করে ক্লোজ হয়, তখন মান্থলি আমরা ক্লোজিং করি, তখন কিন্তু এটা আমাদের ইমার্জেন্সি টাইম। এরপর হচ্ছে আমাদের যখন অফার গুলো শেষ হয়ে যায়, যে 25 তারিখে, 20 তারিখে, 10 তারিখে, তখন এই আপনি ইমার্জেন্সি আপনার মধ্যে আছে, সেটা তো আপনি জানেন কাস্টমার, তার মানে ওই আপনার অফারটায় আপনি যত দ্রুত ইমার্জেন্সি আকারে ওনার কাছে উপস্থাপ আছে, বা 5 ঘন্টা আছে, আগামী 2 দিনের মধ্যে অফারটা শেষ, আমাদের এই অফারটা নিলে আপনি এই বেনিফিট পাবেন, এই ফেসিলিটি পাবেন। ঠিক আছে? তো এই বিষয়গুলো যখন আপনি ওনার সামনে উপস্থাপন করবেন এবং সাবজেক্ট ওরিয়েন্টেড বা রেজাল্ট ওরিয়েন্টেড আর্জেন্সি, তখনই কিন্তু কি ওনার ফলোআপটা কমপ্লিট হবে এবং ওনার ক্যাশ হবে বা সেলসটা ক্লোজ হবে। পুশ দ্য পেশেন্ট, ধৈর্য সহকারে আগে ধাক্কা দিতে হবে বা পুশ দিতে হবে। ধৈর্য সহকারে আমার পেশার কাজ যখন পুশ করি, এটা আমাদের মাঝে মধ্যে ধৈর্য হারা হয়ে যায়। এরকম এমন এমন push দেই, এমন পুশ দিতে অটোমেটিকলি কাজ হয়ে যায়। এই যে কথা আছে না, লেবু বেশি চিপলে, লেবু যদি আমরা বেশি চিপাচিপি করি, লেবু কি হয়? তিতা হয়ে যায়। তো কিছু কিছু কাস্টমার আবার লেবুর মতো তিতা হয়ে যাবে। ওই তিতা কাস্টমার কি করবে, আপনার মোবাইল ব্লক করে দিবে, নাম্বার করে দিবে, ফেসবুক থেকে ব্লক করে দিবে। এই কারণে লেবুকে আমরা চিপবো, ধৈর্য সহকারে চিপতে হবে। এমন চিপতে চিপতে যদি লেবুকে নষ্ট করে ফেলি বা লেবু তিতা হয়ে যায়, তাহলে কি ওই লেবু আমরা আর খেতে পারবো না। নর্মালি ওটা এটা আমাদের কাস্টমারদেরকে বুঝে শুনে আমাকে কি করতে হবে, পুশ করতে হবে বুঝে শুনে। এই দেখবেন যে গ্লাস, কিছু কিছু গ্লাস আছে যে সামনে গেলে অটোমেটিকলি খুলে যায়, আর কিছু কিছু গ্লাস আছে ধাক্কা দিতে, আবার গ্লাস আছে টান দিতে হয়, রাইট? টান দিয়ে খুলতে হয়। তো আপনি যদি গ্লাস আছে সামনে, এটাকে যদি আপনি না বুঝেন যে গ্লাসটা কি open হবে, আমাকে গ্লাসটা সম্পর্কে দূর থেকে একটা আইডিয়া নিতে হবে যে গ্লাসটা আসলে কোন প্রক্রিয়া দিয়ে আছে, বা গ্লাসটা কিভাবে ওপেন হয়। আমি ভিতরে মার্কেটের ভিতরে ঢুকবো, বা গ্লাসটা কি সিস্টেম অ্যাপ্লাই করলে গ্লাসটা ওপেন হবে। যদি আপনি এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই না করেন, বা কিছু যদি ধারণা আপনি না না নেন, বা একটু যদি ধৈর্য না ধরেন গ্লাসের সামনে গিয়ে, তাহলে আপনি কি করবেন? গ্লাসে গ্লাসে বাড়ি খেয়ে গ্লাসও ভেঙে যাবে, আপনিও আহত হয়ে যাবেন। রাইট কিনা? তো অবশ্যই আমাকে কি করতে হবে, একটা ধারণা বা আইডিয়া আমাকে নিতে হবে। সো কনক্লুশনের মধ্যে বলা হচ্ছে যে একজন দক্ষ বিক্রয় কর্মী শুধু পণ্য বিক্রয় করে না, বরং গ্রাহকের সাথে দীর্ঘ মেয়াদী সম্পর্ক গড়ে তোলে। ফলোআপের দক্ষতা বাড়ানোর জন্য প্রশিক্ষণ, অনুশীলন ও ধারাবাহিকভাবে প্রচেষ্টা দরকার, যা আপনাকে অবশ্যই ট্রেনিং এর কোনো বিকল্প নাই, এবং ট্রেনিংটা কন্টিনিউ করে যেতে হবে। একজন দক্ষ সেলস পারসন কাস্টমার বা গ্রাহকের বিক্রয়ের পরিণত করতে পারলে বা পারে, তাই সঠিক ফলো আপ ট্রেনিং এর ব্যবসার মাধ্যমে বিক্রয় এবং সফলতা বহুগুণে বাড়িয়ে তুলতে পারে। তার মানে একজন সেলসম্যান অবশ্যই এক্সপার্ট লেভেলের হতে হবে এবং প্রফেশনাল লেভেলের হতে হবে। আপনি, ওই যে কথা আছে যে আগে দর্শনদারি পরে গুণবিচারী, তার মানে আপনি যাকে ফলো আপ দিবেন, আপনি ফলো আপ দেওয়ার ক্ষেত্রে আপনার টোটাল ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে সবকিছু কিন্তু খুবই স্ট্রংলি হতে হবে,
এবং আপনাকে দেখে প্রথম দর্শনদারিতে যেন একটা, আপনাকে গেস্ট দেখে পজিটিভ হয় যে হ্যাঁ, অমুক কোম্পানি থেকে বা অমুক লিডার বা অনেক কোম্পানির একজন প্রমোটার, একজন সেলসম্যান এসেছে, তার প্রথম দেখাতে, প্রথম দর্শনের জন্য একটা গেস্ট পজিটিভ থাকে। তো এই বিষয়গুলো হচ্ছে মেনলি একজন সেলস পারসন, একজন বিক্রয় কর্মী, একজন বিজনেসম্যান অবশ্যই ফলো আপ দেওয়ার আগে তার অল ওভার ডিসিপ্লিনে তাকে নিয়ে আসতে হবে, একদম ড্রেস আপ গেট আপ থেকে শুরু করে সব কিছু কিন্তু কি আমাদের ফুলফিল আপ টু ডেট রাখতে হবে। আজকে আমাদের জুমের যেই ফলো আপ ট্রেনিং এর মধ্যে আশা করছি আপনারা অনেকগুলো বিষয় পেয়েছেন।